আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলনের অবতল দর্পণের মাধ্যমে বিভিন্ন রশ্মিচিত্র অঙ্কন করব। এটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু আমরা রশ্মিচিত্র অঙ্কন করব, তাই এটি জ্যামিতিক হবে। আমার আঁকার সাথে হয়তোবা মিল নাও থাকতে পারে, অথবা সামান্য এদিক ওদিক হতে পারে। তাই তোমরা অবশ্যই পেন্সিল এবং কম্পাস ব্যবহার করে এই রশ্মিচিত্রগুলো অঙ্কন করবে, তাহলে একদম সঠিকভাবে আঁকা সম্ভব হবে। তাহলে চলো শুরু করি। আমরা অবতল দর্পণের রশ্মিচিত্র আঁকবো, সুতরাং আমাদের অবতল দর্পণ আঁকতে হবে প্রথমতই। তাহলে এটি হচ্ছে আমাদের একটি গোলীয় তল, যার এই পাশে আমাদের পারা লাগানো থাকবে। সুতরাং এই পাশে আলোক রশ্মি এসে প্রতিফলিত হবে। আমরা জানি যে এই পাশে আলোক রশ্মি এসে পড়বে এবং সেই মাধ্যমে যদি আলোক রশ্মি আসে, তাহলে সেটাই হচ্ছে আলোর প্রতিফলন। যেহেতু এটা আমাদের অবতল দর্পণ, অবতল মানে হচ্ছে এই পাশটা অবতল যেখানে আলোক রশ্মি এসে পড়বে, সুতরাং এই দর্পণটা একটা অবতল দর্পণ। এবং এই অবতল দর্পণের একটি অক্ষ থাকবে, এটাকে আমরা বলছি অক্ষ। তাহলে এই যে দর্পণটা আঁকলাম, এটা একটি বৃত্তের সামান্য একটু অংশ। যেহেতু বৃত্তের কথা বলছি এবং বৃত্তের সামান্য অংশ, তার মানে হচ্ছে এর একটা কেন্দ্র থাকবে, যেটাকে আমরা সি বলছি। এটা কেন্দ্র, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে অক্ষ। অক্ষ এবং দর্পণের মধ্যবিন্দু আমরা একটি বিন্দুর নাম দিলাম, যেটাতে মিলিত হয়েছে। এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এর ঠিক মধ্য অবস্থান হচ্ছে আমাদের আলোক রশ্মির ফোকাস বিন্দু, যেটা আমাদের খুব জরুরি একটা জিনিস। এবং আলোক রশ্মি এই ফোকাস দিয়েই যাবে বিভিন্ন সময়। তাহলে দেখো, আমরা যদি বলি এখান থেকে এই পর্যন্ত যদি হয় আর, এবং এই অংশটুকু যদি আমরা বলি যে ফোকাস দূরত্ব, তাহলে সেটা হবে এফ। এবং আর এবং এফ এর সম্পর্ক হচ্ছে r equals to 2f, অথবা আমরা যদি বলি f equals to r divided by 2। এটা আমাদের ম্যাথ করার সময় অবশ্যই কাজে লাগবে। তাহলে আমরা বলছি ফোকাস দূরত্ব এবং কেন্দ্রের দূরত্ব। কেন্দ্রের দূরত্ব যেটা, সেটাকে আমরা ব্যাসার্ধ বলছি। সুতরাং ব্যাসার্ধ এবং ফোকাসের সম্পর্ক হচ্ছে আমাদের এটি। এখন আমরা দেখি রশ্মিচিত্র আঁকার জন্য কোন কোন অবস্থানে বস্তু থাকতে পারে। বস্তু থাকতে পারে, দেখো, সি, এফ, ও এর মাঝে যে কোনো জায়গায় থাকতে পারে, অথবা এদের উপরগুলোতেও থাকতে পারে। এখন দেখো, সি এর বাইরে একটা অবস্থান, সি এর উপরে একটা অবস্থান, সি এফ এর মাঝে যে কোনো জায়গায় একটা অবস্থান, এফ এর উপরে একটা অবস্থান, এফ এবং ও এর মাঝখানে একটা অবস্থান। সুতরাং আমরা অবস্থান যদি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো এই পাশে একটা অবস্থান, সি এর উপরে 2 নাম্বার অবস্থান, সি এফ এর মাঝে একটা 3 নাম্বার, এফ এর উপরে 4 নাম্বার, এফ এর সামনে, অর্থাৎ এফ আর ও এর মাঝে। তাহলে আমাদের টোটাল 5টা রশ্মিচিত্র আঁকতে হবে। আমরা যদি রশ্মিচিত্র শর্তগুলো দেখি, তাহলে আমাদের রশ্মিচিত্র আঁকা সহজ হবে। তাহলে আমরা চলো রশ্মিচিত্রের শর্তে চলে যাই। কি কি শর্তে রশ্মিচিত্র হতে পারে। প্রথমত 1 নাম্বার শর্ত, আমরা শর্তে চলে যাচ্ছি। আমরা মনে করলাম কোনো একটা অবস্থানে বস্তুকে রেখেছি, এটা পি কিউ হচ্ছে বস্তু। তাহলে বস্তু যদি রাখি, তাহলে প্রত্যেকটা বিন্দুর থেকে আলোক রশ্মি গিয়ে এই দর্পণের উপরে পড়বে এবং প্রত্যেকটা বিন্দুর থেকে আলোক রশ্মির প্রতিফলন হবে। আমরা ধরে নিলাম পি বিন্দুর থেকে আলোক রশ্মিটা যাবে, দর্পণের উপরে পড়বে এবং প্রতিফলিত হবে। এখন এই প্রতিফলিত হওয়ার শর্তটা কি? আলোক রশ্মি পি বিন্দুর থেকে যদি অক্ষের সমান্তরালে যায়, আমরা বলছি অক্ষের সমান্তরাল, যদি অক্ষের সমান্তরালে যায় আলোক রশ্মি, আমার আঁকাটা একটু অন্যরকম হতে পারে, আমার কাছে স্কেল নাই যার কারণে, কিন্তু এই অক্ষের সমান্তরাল হবে হচ্ছে এই রেখাটা, যেটাকে আমরা এম বিন্দু বলছি। তাহলে পি এম রেখা বরাবর আলোক রশ্মি গেল। এখন এম বিন্দুতে যাওয়ার পরে আলোক রশ্মি কি হবে? প্রতিফলিত হবে। আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে অভিলম্বের সাথে যে কোণ হবে, সেখানে প্রতিফলিত কোণ এবং প্রতিসরিত কোণ, দুইটা কোণের অবশ্যই প্রতিফলনের শর্ত অনুসারে সেম হবে। এখানে যদি আমরা লম্বটা নিই, তাহলে এখানে যে অভিলম্বের সাথে যে কোণটা হবে,
আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পরেও সেই একই কোণে যাবে। আমরা সেটাই আর গেলাম না, আমরা এখানে জাস্ট সরাসরি শর্তে চলে যাব যে আলোকরশ্মি এম বিন্দুতে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের প্রথম শর্ত। সমান্তরালে যদি যাই তাহলে ফোকাস এফ দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত ঠিক এর উল্টোটা, যদি এফ দিয়ে আলোকরশ্মি যায় তাহলে অক্ষের সমান্তরালে চলে যাবে। কেমন? এখান থেকে যদি আমরা একটা ফোকাস দিয়ে দিই, সামান্য একটু এদিক ওদিক হতে পারে, আমি প্রথমেই বলেছি, তাহলে এটা যদি এফ দিয়ে চলে যায় তাহলে প্রতিফলিত হওয়ার পরে অক্ষ যেমন আছে ঠিক তার সমান্তরালে আলোকরশ্মি এইভাবে চলে যাবে। এখানে দেখো, প্রথম আলোকরশ্মি দ্বিতীয় আলোকরশ্মি যেখানে উপরিপাতিত হবে সেটাই হচ্ছে পি এর একটা প্রতিবিম্ব, যেটা কিনা পি, এখানে আমরা বললাম পি প্রাইম। এখন পি থেকে অক্ষের উপরে আমরা লম্ব টানলেই আমাদের নির্দিষ্ট কি পেয়ে যাব? প্রতিবিম্ব পেয়ে যাব। অর্থাৎ পি কিউ এর প্রতিবিম্ব হচ্ছে এটা, যেখানে কিউ এই জায়গায় থাকবে। এটা আরেকটা শর্ত, আমরা 2 নম্বর শর্ত লিখি, এফ দিয়ে গেলে অক্ষের সমান্তরালে যাবে, অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত। এখন আসি আমরা 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি হবে? যদি সি বিন্দু দিয়ে আলোকরশ্মি যায় তাহলে সি বিন্দু দিয়েই সেটা আবার ফেরত আসবে, যেটা কিনা কিউ দিয়ে সি বিন্দু বরাবর গিয়েছে, এখানে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে আবার সি বরাবর চলে এসেছে। সুতরাং কিউ এর অবস্থান হবে এই অক্ষের উপরে কোনো একটা অবস্থানে। আবার যদি পি বিন্দুর থেকে আমরা দেখি তাহলে পি বিন্দুর থেকে সি বরাবর যাবে, পরবর্তীতে ফেরত যাবে, এবং এই 3টা বিন্দু অবশ্যই এই বিন্দুতে, 3টা আলোকরশ্মি অবশ্যই এই বিন্দুতে মিলিত হবে, তাহলেই আমাদের প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা লম্ব টানলেই হয়ে যাবে। আমাদের 3 নাম্বার শর্ত সব জায়গায় কাজে লাগে না, কিছু কিছু জায়গায় কাজে লাগে, তারপরেও আমাদের শর্ত হিসাবে মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, সি বিন্দু দিয়ে যদি আলোকরশ্মি যায়, সি বিন্দু দিয়ে গেলে সে আবার সি বিন্দু দিয়েই ফেরত আসবে। সি বিন্দু দিয়ে যদি যাই তাহলে সি বিন্দু দিয়ে আবার ফেরত আসবে। এই 3টা শর্ত আমাদের প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের রশ্মিচিত্র বা আলোকচিত্র আমরা পেয়ে যাব। সি এর বাইরে যেহেতু নিয়েছি, এখন আমরা সি এর উপরে নেব। তার আগে আমাদের একটু কাজ আছে, যে আমাদের বস্তুটা যেমন ছিল প্রতিবিম্বটা কি অবস্থায় আছে, যেটাকে আমাদের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অবস্থান, আকৃতি এবং প্রকৃতি, এই 3টা জিনিস অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে লিখব, অবশ্যই লিখব রশ্মিচিত্র যখনই থাকবে। তাহলে অবস্থানটা কোথায় হবে? অবস্থান, বস্তু যেই দিকে আছে নিশ্চয় প্রতিবিম্ব সেই দিকেই আছে, অর্থাৎ দর্পণের সামনে। তাহলে আমরা এখানে লিখব দর্পণের সামনে। আকৃতি যদি বলি তাহলে বস্তুর আকৃতি যত বড়, প্রতিবিম্বের আকৃতি কি তত বড় নাকি ছোট হয়েছে? যদি ছোট হয় তাহলে খর্বিত, যদি বড় হয় তাহলে লিখব বর্ধিত। তাহলে এখানে যেহেতু খর্বিত তাই আমরা এখানে লিখছি খর্বিত। এখন প্রকৃতি, প্রকৃতি বলতে বাস্তবে কি গঠিত হয়েছে নাকি অবাস্তবে গঠিত হয়েছে সেটা আমাদের দেখতে হবে। এখানে বস্তু, প্রতিবিম্ব যেখানে পাচ্ছি সেটা দর্পণে বাধা পেয়ে সত্যি সত্যি গঠিত হয়েছে, সুতরাং এটা আমরা বলতে পারি বাস্তব। সুতরাং এই গেল আমাদের রশ্মিচিত্র, অবস্থান, আকৃতি, প্রকৃতি। যদি নাও চেয়ে থাকে তারপরেও আমরা অবস্থান, আকৃতি, প্রকৃতি অবশ্যই দিব রশ্মিচিত্রের সাথে, এটা আমাদের দিতে হবে যেন আমাদের মার্কস কাটা না যায়, এবং এই 3টি শর্ত অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখন চলো আমরা যাই, সি বিন্দুর উপরে যদি বস্তু থাকে তাহলে কেমন রশ্মিচিত্র হবে সেটা দেখব এবং অবস্থান, আকৃতি, প্রকৃতি বর্ণনা করব। সি বিন্দুর উপরে একটা বস্তু নিয়ে নিব যেটা কিনা পি কিউ। এখন আমাদের যে শর্ত, প্রথম শর্ত অক্ষের সমান্তরালে যাবে, দিলাম অক্ষের সমান্তরালে,
কোথা দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে, দিয়ে দিলাম। এখন ফোকাস দিয়ে যদি চলে যায় দ্বিতীয় শর্ত অনুসারে, তাহলে কি হবে? দ্বিতীয় শর্তে ফোকাস দিয়ে গেলে সে নিশ্চয় কি হবে? অক্ষের সমান্তরালে চলে যাবে। অক্ষের সমান্তরালে চলে যাবে এবং এই দুইটি রশ্মি যেখানে উপরিপাতিত হবে সেটাই হবে আমাদের নির্দিষ্ট প্রতিবিম্ব। তাহলে পি এই পাশে আমরা লিখব পি প্রাইম। এখন যদি আমরা এখানে একটা লম্ব টেনে দেই তাহলে এটাই পি কিউ এর প্রতিবিম্ব। দেখো পি কিউ যেখানে ছিল এখানেও পি কিউ সেখানেই গঠিত হয়েছে, অর্থাৎ বস্তু যেখানে প্রতিবিম্বও ঠিক সেখানেই গঠিত হয়েছে। এখানে আমরা তাহলে বলতে পারি যেটা, সেটা হচ্ছে অবস্থান কোথায় হয়েছে? দর্পণের সামনে। দর্পণের সামনে। আকৃতি কি হবে? খর্বিত নাকি বর্ধিত নাকি সমান? যদি সি বস্তুর উপরেই প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে সমান প্রতিবিম্ব গঠিত হবে। আর প্রকৃতি কি হবে? বাস্তব। এবং প্রথমে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, এখানে যদি বস্তু যতটুকু ততটুকুই হয় বা বেশি হয় বা কম হয়, যেটাই হোক না কেন, সেটা বাস্তব এবং উল্টো নাকি সোজা অবস্থায় আছে। প্রতিবিম্বটা দেখতে কেমন, সোজা নাকি উল্টো? এটা যেমন পি কিউ যেই দিকে আছে, এখানে পি কিউ কি সেই দিকে আছে? পি এর মাথা এই দিকে, এই ক্ষেত্রে কি পি এর মাথা নিচের দিকে, তার মানে কি উল্টো। এখানে আমরা লিখব বাস্তব ও উল্টো। এই কথাটা আমাদের আগের রশ্মিচিত্রের ক্ষেত্রেও লিখতে হবে। এখন আসো সি আর এফ এর মাঝে যদি বস্তু রাখা যায়, সেটা নিশ্চয়ই তোমরা পারবা। এই তিনটা শর্তের সাপেক্ষে দুইটা শর্ত দিয়ে আমাদের প্রতিবিম্ব হয়ে যাবে। এখন আমরা দেখব এফ এর উপরে যদি বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে। এফ এর উপরে একটা বস্তু আছে পি কিউ। তাহলে দেখো আমাদের শর্ত কি? প্রথম শর্ত অক্ষের সমান্তরালে যাবে, গেলে ফোকাস দিয়ে চলে যাবে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? ফোকাস দিয়ে গেলে অক্ষের সমান্তরালে যাবে। এখন দেখো এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এই অবস্থানটা কি এই নিচ দিক দিয়ে দেখা যাবে? আর দেখার অর্থ কি? দেখার অর্থ হচ্ছে আলোক রশ্মি আসতে হবে, আলোক রশ্মি না আসলে সেই বস্তুটা আমরা দেখতে পাই না। সুতরাং বস্তু পি কিউ যদি বস্তু হয়, পি অবস্থানের আলোক রশ্মি নিশ্চয় কিউ দিয়ে যাওয়া সম্ভব না, মানে এফ দিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং আমাদের এই শর্ত এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমাদের 3 নাম্বার শর্ত সি দিয়ে গেলে সি দিয়েই আবার ফেরত যাবে। তাহলে আমরা এখান থেকে যেই আলোক রশ্মিটা নিব সেটা সি দিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি আলোক রশ্মিটা আঁকছি। দেখো সি দিয়ে বলতে সি বরাবর যে রেখা আছে সেই বরাবর যদি আসে তাহলে সেই বরাবরই চলে আসবে। সি বরাবর গিয়ে দর্পণের উপরে প্রতিফলিত হয়ে সি বরাবর চলে আসবে। এখন দেখো এই রশ্মি সামনের দিকে মিলিত হওয়া সম্ভব না, এদেরকে পিছনের দিকেও যদি আমরা বর্ধিত করি তাহলেও এরা সমান্তরালে চলে যাবে। 2025 সাল বা 24 সালের কয়েকটি বোর্ডে আমরা দেখছি যে এই অবস্থানে বস্তু রাখার কথা বলা আছে এবং সেখানে বলা হচ্ছে যে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্বই গঠিত হবে, কোন অবস্থানে রাখলে সেটা দেখাও। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই এফ এর উপরে বস্তু রেখে সেটা দেখাতে হবে। তাছাড়া হয় কোনো একটা অবস্থানে যদি আমরা রাখি সেটা হয় বাস্তব হবে না হলে অবাস্তব হবে, কিন্তু শুধুমাত্র এফ এর উপরে যদি আমরা বস্তু রাখি তাহলে সেটা হয় বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে, অথবা বাস্তব এবং অবাস্তব কোনোটিই হবে না। যদি আমাদের প্রশ্নে বলা থাকে বাস্তব এবং অবাস্তব উভয় হবে তাহলেও এখানেই বস্তু রাখতে হবে, যদি বলে বাস্তব অবাস্তব কোনোটিই হবে না তাহলেও আমাদের এফ এর উপরেই বস্তু রাখতে হবে। অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখতে হবে, অবতল দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা এই ক্ষেত্রে আমরা তাহলে কি লিখব? অবস্থান কি হবে? দর্পণের সামনে পিছনে কোথাও বোঝা যাচ্ছে না। আকৃতি কি লিখবো? সমান নাকি বড় নাকি ছোট কিছুই বোঝা যাচ্ছে না। প্রকৃতি কি লিখবো? বাস্তব এবং অবাস্তব উভয় হবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের এই বর্ণনা যখন দিব তখন এই অবস্থান আকৃতি প্রকৃতি আর লেখার দরকার নেই, সেখানে শুধু বর্ণনার মধ্যে আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে, এম আলোক রশ্মি এখানে কোথাও মিলিত হয়েছে কিনা, এই রেখাটাকে আমরা এম এম এস
তারপরে এটাকে আমরা এম প্রাইম, এস প্রাইম এইভাবে নাম দিয়ে বর্ণনা করব। সেখানে আমরা বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্বই গঠিত হবে সেটা লিখে ফেলবো। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কিনা বোর্ড কোশ্চেনের মধ্যে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে অবতল দর্পণে কোথায় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আমরা কিন্তু সি এর বাইরে আঁকছি, সি এর উপরে রাখছি, সি আর এফ এর মাঝখানে তোমাদেরকে আঁকতে বলছি, যেটাও কিনা বাস্তব হবে। এফ এর উপরে আমি দেখিয়ে দিলাম, সেটা বাস্তব অবাস্তব উভয় হবে। এখন আমরা শুধুমাত্র দেখব যে অবতল দর্পণের ক্ষেত্রে একটি অবস্থানেই এটা শুধুমাত্র প্রতিবিম্ব অবাস্তব হবে, সেটা কিনা এফ এর সামনে। দেখো আলোক রশ্মি এফ এর সামনে থাকবে। তাহলে আমাদের প্রথম শর্ত কি? অক্ষের সমান্তরালে যাবে। অক্ষের সমান্তরাল বলতে এই অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেল, গেলে কোথা দিয়ে ব্যাক যাবে? আলোক রশ্মি প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে ফোকাস দিয়ে, দিয়ে দিলাম ফোকাস দিয়ে। 2 নাম্বার শর্ত, এফ দিয়ে গেলে কি হবে? আমরা এই এফ দিয়ে যদি আলোক রশ্মি দেই তাহলে সেটা সমান্তরালে চলে যাবে, কিন্তু এই দিকে আমাদের কোনো দর্পণ নেই, সুতরাং সমান্তরালে যাওয়ার শর্ত এখানে থাকছে না। সুতরাং আমরা এই রশ্মি চিত্রটা আপাতত এটার ক্ষেত্রে দিব না, তাহলে এই রশ্মি চিত্র আমরা দিলাম না। এর পরবর্তী শর্ত কি? সি দিয়ে গেলে সি দিয়েই ব্যাক যাবে, তাহলে আমরা সি বরাবর একটা আলোক রশ্মি প্রেরণ করি, তাহলে এই বরাবর চলে গেল। সি দিয়ে আলোক রশ্মি দর্পণে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে সি দিয়েই ফেরত আসছে। এখন দেখো সি দিয়ে ফেরত আসছে আর এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে গেছে, এরা কি সামনের দিকে কোথাও মিলিত হওয়া সম্ভব? সম্ভব নয়। সুতরাং আমাদের কি করতে হবে? এটাকে জোর করে মিলিত করতে হবে। কিভাবে? আমরা সামনের দিকে বর্ধিত করব, অর্থাৎ দর্পণের পিছনের দিকে। সামনে মানে আমার সামনে, কিন্তু দর্পণের পিছনে। এই হচ্ছে আমাদের দর্পণ। দর্পণের পিছনের দিকে আমরা যদি বর্ধিত করি তাহলে কোনো একটা জায়গায় উপরিপাতিত হবে। তাহলে এই যে উপরিপাতিত হলো, এটা কোন বিন্দু? পি বিন্দু নিশ্চয়, পি বিন্দুর। তাহলে পি প্রাইম। এখানে যদি কিউ বিন্দু বলি তাহলে কিউ বিন্দু কোথায় থাকবে? নিশ্চয় অক্ষের উপরে, তাহলে এখানে নিশ্চয় আমাদের কিউ প্রাইম। এখন আমরা কি লিখবো বলতো? অবস্থান, আকৃতি, প্রকৃতি কি লিখবো? দর্পণের সামনে ছিল, প্রতিবিম্ব গঠিত হয়েছে দর্পণের পিছনে। যদি বলি বস্তুটা এতটুকু, বস্তু এত বড় হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো? আকৃতি, আকৃতি লিখবো বিবর্ধিত, বিবর্ধিত। এখন প্রকৃতি কি লিখবো? বাস্তব নাকি অবাস্তব? বাস্তবে গঠিত হয়নি, তাদেরকে দর্পণের পিছনে জোর করে অস্বাভাবিকভাবে করতে হয়েছে, তার মানে অবাস্তব। ও উল্টো লিখবো নাকি সোজা লিখবো? পি যেখানে সেই একই অবস্থানে, এ যেমন ভাবে আছে এও তেমন ভাবে আছে, তাহলে এটা লিখবো সোজা। আশা করি অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে রশ্মিচিত্র কিভাবে আঁকতে হয় তোমরা এখন শিখে গিয়েছো। কয়েকবার বাসায় প্র্যাকটিস করবা এবং তোমরা জ্যামিতি বক্স দিয়ে অর্থাৎ কম্পাস দিয়ে এটা প্র্যাকটিস করবা, না হলে তোমাদের সঠিক রেজাল্ট আসা সম্ভব নয় এবং সুন্দর রেখাচিত্র বা রশ্মিচিত্র আঁকাও সম্ভব নয়। এজন্য তোমরা পেন্সিল এবং জ্যামিতি বক্স এগুলো ব্যবহার করে এই রশ্মিচিত্র আঁকবা। ধন্যবাদ সকলকে।